সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। দর্শক, আজ আমরা কথা বলবো অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম রোগ এবং এর চিকিৎসা নিয়ে। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম খুব ভারী একটি শব্দ, কিন্তু এই অসুখটি সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন। এই অসুখে যারা আক্রান্ত আছেন, তাদের সময় মতো চিকিৎসা না হওয়ার কারণে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে, অনেক জটিলতা তৈরি হচ্ছে। দর্শক, তাই আজ জেনে নিব অ্যান্টিফসফোলিপিড সম্পর্কে। এবং আজকের এই আয়োজনে দর্শক আমাদের অ্যান্টিফসফোলিপিড সম্পর্কে জানাবেন যে বিশেষজ্ঞ চিকিৎসক। পরিচয় করিয়ে দিই তার সাথে। দর্শক, আমাদের সাথে আজ আছেন ডাক্তার তাজকিয়া হক ম্যাম, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, বিসিএস, এমডি রিউমাটোলজি, বিএসএমএমইউ, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল। ম্যাম, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন আপনি? আমিও ভালো আছি ম্যাম। ম্যাম, আপনাকে শুরুতেই আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার ব্যস্ততম সময়ের মাঝেও আমাদের জন্য সময় বের করেছেন, আমাদের দর্শকদের জন্য সময় বের করেছেন। রাজ টিভি পরিবারের পক্ষ থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে এবং ডেল্টা ফার্মার পক্ষ থেকে আমি আপনাকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমি বলেছি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম রোগ এবং চিকিৎসা। এই রোগটি সম্পর্কে জানতে আমাদের আলোচনার সাথেই থাকুন, এবং সেই সাথে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জেনে নেওয়ার থাকে, আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স এবং আপনার সমস্যার কথা কিংবা প্রশ্নের কথা একটু বিস্তারিত লিখে দর্শক জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, আপনাদের সমস্যার সমাধান দিবেন আশা করছি। আমাদের আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার বরাবরের মতো ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসিট। দর্শক, সরাসরি দেখছেন রাজ টিভি এবং রাজ টিভি হেলথ থেকে, এবং আমি সঞ্চালনায় আছি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের 91তম পর্বে মূল আলোচনায় চলে যাই, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম রোগ এবং তার চিকিৎসা নিয়ে। আমি শুরুতেই ডাক্তার তাজকিয়া হক ম্যামের কাছ থেকে জেনে নিব। ম্যাম, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এই শব্দটি অনেকের কাছেই হয়তো নতুন, অনেকেই হয়তো এই রোগটি সম্পর্কে জানেন না কিংবা এই শব্দটি শোনেননি। ম্যাম, এ বিষয়ে আমার দর্শকদের যদি একটু ধারণা দিতেন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমটি আসলে কি। ধন্যবাদ। আপনার কথাটা আসলে সত্যি যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এটা সাধারণ রোগীদের মাঝে একেবারেই নতুন। যারা হয়তো নিজেরা এই রোগে আক্রান্ত নন অথবা তার কাছের কেউ এই রোগে অলরেডি ডায়াগনোসিস হয়নি, তাদের কাছে আসলে এই নামটি একদম নতুন এবং অপরিচিত। তো আমি যদি একটু সংক্ষেপে সবার বোঝার সুবিধার্থে বলতে চাই, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এটার মানে হচ্ছে নামটা যেটা অ্যান্টিফসফোলিপিড, এই অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম রোগের রোগীদের রক্তে কিছু অ্যান্টিবডি পাওয়া যায়, সেই অ্যান্টিবডিটার নাম হচ্ছে অ্যান্টিফসফোলিপিড। ফসফোলিপিড হচ্ছে আমাদের শরীরের কোষের একটা অংশ, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় এই রোগটার ক্ষেত্রে, এবং সেই ব্লাডে আমরা টেস্ট করে ওই অ্যান্টিবডিটা ডিটেক্ট করতে পারি ব্লাড টেস্টের মাধ্যমে। এই রোগটার নামটা মূলত আসলে সেই অ্যান্টিবডি অর্থাৎ সেই ব্লাড টেস্টের যে নামটা, তার সেই নাম অনুসারেই হয়েছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। আর সিনড্রোম বলতে আমরা আসলে সেই সকল রোগগুলোকে বুঝি যখন দেখা যায় যে একটা রোগের ভেতরে বেশ কয়েক ধরনের উপসর্গের সম্মিলন দেখা যায়, তখন আমরা সেই রোগটাকে আসলে একটা সিনড্রোম হিসেবে আখ্যায়িত করি। তো অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমটা হচ্ছে, আমি যদি কয়েকটা ভাগে ভাগ করে বলি, প্রথমত এটা হচ্ছে একটা অটো ইমিউন রোগ। অটো ইমিউন মানে হচ্ছে যে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা, যার কাজ হচ্ছে আমাদের শরীরের ভেতর যখন কোনো বাইরে থেকে জীবাণু এসে আক্রমণ করবে তাকে অ্যাটাক করা। অটো অটো মানে কি অটোমেটিক হয়ে যাওয়া, মানে যখন ইমিউন সিস্টেমটা অটো হয়ে শরীরের নিজস্ব কোষকে ভুলবশত বাইরের কোষ ভেবে অর্থাৎ শত্রু ভেবে অ্যাটাক করতে শুরু করে, তখন কিছু রোগের উদ্ভব হয় যাদেরকে বলা হয় আসলে অটো ইমিউন রোগ। মানে নিজের ইমিউন সিস্টেম নিজের শরীরের কোষের বিরুদ্ধে কাজ করছে। তো ফসফোলিপিড হচ্ছে আমাদের শরীরের কোষের একটা গুরুত্বপূর্ণ উপাদান। যখন ইমিউন সিস্টেমের কিছু জটিলতার কারণে ইমিউন সিস্টেম সেই ফসফোলিপিডের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলে, সেই অ্যান্টিবডি আমাদের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গিয়ে আক্রমণ করে এবং সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর
আক্রমণের কারণে মাল্টি সিস্টেম, এটা হচ্ছে একটা মাল্টি সিস্টেম রোগ, অর্থাৎ বিভিন্ন সিস্টেমকে আক্রমণ করে এবং তখন যে উপসর্গগুলো দেখা যায় সেটাই আসলে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। এটা আসলে বেশ কয়েকটা সিস্টেমের রোগের উপসর্গের সম্মিলিত রূপ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, অনেক সহজ ভাবে আমার দর্শকদের বুঝিয়ে বললেন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম অসুখটি কি এবং এক্ষেত্রে কি হচ্ছে। ম্যামের কথা শুনে আমরা বুঝলাম আসলে রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন এই সমস্যাটি দেখা দেয়। আহ, আহ, যে প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শরীরকে রক্ষা করার জন্য তৈরি হয়েছে তা যদি আমাদেরই ক্ষতি সাধন করে, সেক্ষেত্রে এই যে সমস্যাগুলো তৈরি হয় অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে ঠিক তাই হচ্ছে। ম্যাম, আমরা একটু অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের কারণগুলো জেনে নিতে চাই যে এই এই অসুখটি কেন হচ্ছে, পেছনে আসলে কারণটা কি ম্যাম? আসলে আমাদের বেশ কয়েকটি অটো ইমিউন রোগ আছে, অর্থাৎ এই যে ইমিউন সিস্টেমের জটিলতার কারণে যে রোগগুলো হয় সেই রোগগুলোর ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ আবিষ্কার হয়নি। কারণ বলতে আমরা বুঝাই এমন কিছু ঘটনা, যেই ঘটনাগুলোর প্রেক্ষিতে রোগটা তৈরি হয়েছে, অর্থাৎ সেই ঘটনাগুলো না ঘটলে রোগটা হতো না, অর্থাৎ সেই ঘটনাগুলো আমরা যদি প্রতিরোধ করতে পারি তাহলে রোগটাকে আটকাতে পারি, সেটাকে আসলে আমরা রোগের কারণ বলে থাকি। কিন্তু এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে আসলে বিষয়টা সেরকম না, অর্থাৎ ঠিক সুনির্দিষ্ট কোনো কারণ যে কি কারণে এই রোগটা হচ্ছে, যাদের হচ্ছে তাদের কেন হচ্ছে, আর যাদের হচ্ছে না তাদের শরীরে কেন হচ্ছে না, এই বৈজ্ঞানিক ব্যাখ্যা আসলে এখনো আবিষ্কৃত হয়নি। তবে কারা কারা ঝুঁকিতে থাকে এই ধরনের কিছু ব্যাপার আছে। এই অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম রোগটা আসলে দুই গ্রুপের মানুষের মধ্যে হয়, অর্থাৎ কিছু কিছু অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের রোগী আছেন যাদের অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এটাই তাদের প্রাথমিক ওষুধ, অর্থাৎ তাদের ব্লাডে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি থাকে এবং সেটার কারণে যে লক্ষণগুলো প্রকাশ পায় শুধুমাত্র সেই রোগের লক্ষণের কারণে উনি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে আক্রান্ত। আর কিছু রোগী থাকে, প্রায় অর্ধেক অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় 50% মতো রোগী যাদের আসলে মানে এই অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের আড়ালে অন্য কোনো অটো ইমিউন রোগ, অর্থাৎ অন্য একটা রোগ আছে, সেই রোগের অংশ হিসেবে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে উনি আক্রান্ত হন। এবং কমনলি দেখা যায় যে এসএলই, সিস্টেমিক লুপাস এরাইথেমেটোসাস, যেটা আরেকটি রিউমাটোলজিক্যাল অটো ইমিউন রোগ, সেই রোগের রোগীরা খুব কমনলি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে আক্রান্ত হন। এছাড়াও অন্যান্য কিছু কিছু অটো ইমিউন রোগে, অর্থাৎ সেগুলো বেশ কিছু রিউমাটোলজিক্যাল রোগ যেগুলোতে আসলে রোগীরা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে আক্রান্ত হন। কখনো কখনো দেখা যায় যে হয়তো প্রাথমিকভাবে আমরা একজন রোগীকে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে আক্রান্ত রোগী হিসেবে ডায়াগনোসিস করি, পরবর্তীতে কিছুদিন পর কিছু সময়ের ব্যবধানে হয়তো দেখা যায় ওনার অন্য কোনো অটোইমিউন রোগের, অর্থাৎ এসিলি অথবা এই জাতীয় কোনো রোগের লক্ষণ প্রকাশ পায়, তখন হয়তো আমরা তাকে বলে থাকি সেকেন্ডারি অ্যান্টিফসফোলিপিড, অর্থাৎ ওনার এই অ্যান্টিফসফোলিপিডের কারণ হিসেবে অন্য একটি রোগ মূলত দায়ী। ধন্যবাদ ম্যাম। ম্যাম, এই যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম সম্পর্কে আমরা জানছি আমাদের আজকের আলোচনায় ম্যাম, এই অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম টি আসলে কি কি ক্ষতি করছে, এক্ষেত্রে উপসর্গ কি কি হতে পারে এবং এর সাথে কি কি রোগ আসলে অ্যাসোসিয়েটেড, কি কি ডিজিজ অ্যাসোসিয়েটেড, একটু সেই সম্পর্কে আমরা জেনে নেব। ধন্যবাদ। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ কখন একজন হয়তো ভাবতে পারবে বা আমরা চিকিৎসক হিসেবে বা কখন একজন রোগীকে সন্দেহ করব যে হ্যাঁ উনি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে আক্রান্ত হতে পারেন। তো সেটা বুঝতে হলে আমরা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের মূল লক্ষণগুলো যদি একটু জানি তাহলে বিষয়টা কিছুটা ধারণা পাওয়া যাবে। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম রোগের মূল লক্ষণটা দুই ভাগে বিভক্ত। কিছু হচ্ছে রক্তনালীর সমস্যা, আর কিছু হচ্ছে আসলে গর্ভকালীন অর্থাৎ প্রেগন্যান্সি জনিত জটিলতা। যেগুলো রক্তনালী জনিত সমস্যা বললাম সেখানে হচ্ছে বিভিন্ন রক্তনালীতে, আমাদের শিরাতে, ধমনীতে, তারপর ছোট ছোট শিরা ধমনীর পরে যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী থাকে, সেই রক্তনালীগুলোর ভেতরে রক্ত জমাট বেঁধে যায়। রক্ত যখন জমাট বেঁধে যায়, যেই অর্গানে অর্থাৎ যেই অঙ্গে রক্তটা জমাট বাঁধলো, সেই অংশের শরীরের সেই অংশটা তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, কারণ রক্ত জমাট বেঁধে গেলে ব্লাড সাপ্লাই হচ্ছে না, অর্থাৎ ওই অঙ্গটা বা ওই শরীরের অংশটা কাজ করতে পারছে না। তখন সেটাকে আমরা বলি থ্রম্বোসিস, রক্ত জমাট বেঁধে যাওয়া।
এটা হতে পারে আমাদের বড় বড় ব্রেন থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে আমাদের হাতে পায়ের যে রক্তনালী, এই ধরনের যে কোনো রক্তনালীতে, এমনকি ফুসফুস, চোখ, অর্থাৎ আমাদের সারা শরীরেই, তো আমরা এটা সকলেই জানি, সারা শরীরের আসলে সকল কার্যকলাপের জন্য পর্যাপ্ত ব্লাড সাপ্লাই হচ্ছে মূল। যেই জায়গার ব্লাড ভেসেলের ভিতরেই রক্ত জমাট বেঁধে যাবে, অর্থাৎ থ্রোম্বোসিস হবে, তখনই সেই অনুযায়ী তার লক্ষণ প্রকাশ পাবে। অর্থাৎ প্রথম লক্ষণটা হচ্ছে যে কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে যাওয়া, থ্রোম্বোসিস হওয়া। আর দ্বিতীয় যে ভাগটা, সেটা হচ্ছে প্রেগনেন্সি জনিত জটিলতা, অর্থাৎ গর্ভকালীন জটিলতা। গবেষণায় দেখা গেছে যে প্রেগনেন্সি লস, অর্থাৎ গর্ভপাত হয়ে থাকে, তার মধ্যে প্রায় 10% রোগীর আসলে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে আক্রান্ত। এবং আমাদের দেশে দেখা যায় যে কিছু বছর আগ পর্যন্ত আসলে এই রোগীরা ডায়াগনোসিস হতো না ওনাদের। হয়তো বারবার প্রেগনেন্সি লস হচ্ছে, বারবার বাচ্চা উনি কনসিভ করছে, গর্ভপাত হচ্ছে, কিন্তু সেটার পেছনে যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম দায়ী, এটা আসলে ডায়াগনোসিস হচ্ছিল না, যেটা আসলে খুব অল্প কিছু বছর ধরে সিচুয়েশনটা কিছুটা পাল্টানো শুরু করেছে। এবং বড় বড় শহরগুলোতে তো হচ্ছেই, এমনকি মোটামুটি আমাদের সব ডাক্তারদের মধ্যে এই সচেতনতাটা আসলে এখন তৈরি হয়েছে। তো এই যেটা আমি গর্ভপাতের যে সমস্যাগুলো বললাম, সেগুলো দেখা যায় যে বারবার যদি 10 সপ্তাহে, অর্থাৎ কনসিভ করার 10 সপ্তাহের আগে পর পর 3টি বাচ্চা নষ্ট হয়, এবং যদি দেখা যায় যে বাবা বা মার কোনো রকমের জেনেটিক কোনো সমস্যা ছিল না, কিন্তু বারবার পরপর 3টা বাচ্চা নষ্ট হয়ে গেল, তখন আমরা তাকে অ্যান্টিফসফোলিপিড, ওনার অ্যান্টিবডি আছে কিনা ব্লাডে, সেই টেস্টটা করব। এমনকি দেখা যায় যে যদি আর্লি লেবার পেন উঠে গেল, অথবা প্রি এক্লামশিয়া, অর্থাৎ মোটামুটি আমাদের টোটাল গর্ভকালীন কনসেপশন থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত বেশ কিছু জটিলতা হলেই তখন আমাদের চিন্তা করতে হয় যে উনার ক্ষেত্রে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম ওনার এই জটিলতাগুলো তৈরি করছে কিনা। অর্থাৎ এই প্রেগন্যান্সি জনিত জটিলতাগুলো হচ্ছে আসলে এটার একটি অন্যতম উপসর্গ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। এই বিষয়টা আসলে অনেকেরই জানা নেই, যে রিপিটেড প্রেগন্যান্সি লস এর পেছনে যে এই অসুখটি থাকতে পারে। এটা আসলে আমার মনে হয় ম্যাম খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিলেন, এবং এই তথ্যগুলো আসলে আমাদের কাজে আসবে। ম্যাম যেটি বলেন যে আসলে 10 সপ্তাহের আগেই যদি বারবার মিসক্যারিয়েজ হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই এই অসুখে তিনি আক্রান্ত কিনা এই বিষয়টি কিন্তু একটু জেনে নেওয়া ভালো। কেননা এই অসুখটি যদি থেকে যায়, তাহলে কিন্তু ইনফার্টিলিটিতে ভুগতে পারেন একজন জোড়া দম্পতি, এবং সেই সাথে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তো বটেই এক্ষেত্রে তৈরি হতে পারে। কেননা আমাদের সমস্ত শরীরের কার্যক্ষমতা আসলে আমরা সচল থাকি আসলে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে রক্ত প্রবাহ সঠিকভাবে প্রবাহের ফলে, কিন্তু সেটা যদি বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের জন্য অনেক ধরনের জটিলতা তৈরি করতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত বয়ে নিয়ে আসতে পারে। সুতরাং অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম সম্পর্কে আমাদের জানতে হবে এবং সচেতন হতে হবে। আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আছেন আমাদের সাথে, এবং খুব সুন্দর কিছু মন্তব্য করেছেন। মুকুল মিজানুর রহমান লিখেছেন, ফ্যান্টাস্টিক ডিসকাশন। সবুজ মিয়া লিখেছেন, ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সপ্লেনিং ইন সিম্পল অ্যান্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ। এবং আমিও আসলে সেটাই ধন্যবাদ জানাতে চাই, ম্যাম তো অনেক সহজ ভাবে পুরো বিষয়টি বুঝিয়ে বলছেন আমাদের। ম্যাম আমরা এবার একটু জেনে নিব, এই যে বিভিন্ন ধরনের উপসর্গের কথা বললেন, প্রেগনেন্সি, রিপিটেড প্রেগনেন্সি লস, একটা হিস্ট্রি যদি থাকে, কিংবা বিভিন্ন ধরনের উপসর্গ যা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে থাকে, এই ধরনের উপসর্গ নিয়ে যখন রোগীরা আসছেন, পরবর্তী ধাপটা কি হচ্ছে, ডায়াগনোসিসটা কিভাবে করা হচ্ছে ম্যাম? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ আসলে, কারণ সঠিক ডায়াগনোসিস ছাড়া আসলে আমরা এই রোগটার চিকিৎসা শুরু করতে পারি না। কারণ এই চিকিৎসাগুলো আসলে দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল, এবং চিকিৎসা নেওয়াটা রোগীর জন্য কখনো কখনো কিছুটা কষ্টসাধ্য। এক্ষেত্রে প্রথমে আমরা আসলে ব্লাড টেস্ট করি। যখন আমরা একজন রোগীর সন্দেহ করি যে উনার হয়তো অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থাকতে পারে, সেটা শারীরিক লক্ষণের ভিত্তিতে, যদি কারো প্রেগনেন্সি কালীন এই জটিলতাগুলো থাকে, বারবার গর্ভপাতের হিস্ট্রি থাকে, এরপর যদি কোনো রোগী অলরেডি এসএলই বা এই জাতীয় রিউমাটোলজিক্যাল রোগে ভুগছেন, তার ক্ষেত্রে আমরা অ্যান্টিফসফোলিপিড পজিটিভ আছে কিনা সেটা দেখি। এমনকি যদি যেটা বললাম যে বিভিন্ন রক্তনালীতে থ্রম্বোসিস, অর্থাৎ
এটা কমন, খুব যদি কমন কিছু বলি, বারবার পায়ের রক্তনালী, আমাদের পায়ের যে মোটা রক্তনালীটা থাকে সেই রক্তনালীতে ব্লাড জমে যাওয়ার কারণে পা ফুলে যায়। যদি ডায়াগনোসিস হয় যে হ্যাঁ এই পা ফুলে যাওয়ার কারণটা যে কোনো একটি পা, দুই পা না, একটি পা ফুলে যাবে, ব্যথা হবে, অন্য পায়ের চাইতে অনেক বেশি আকারে ফুলে যাবে, এবং সেক্ষেত্রে যদি আমরা সেই রক্তনালী পরীক্ষা করে দেখি যে এটার কারণ হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস, অর্থাৎ আমাদের যে শিরাগুলো খুব গভীর দিয়ে যাচ্ছে সেই গভীর শিরাগুলোতে যদি রক্ত জমাট বেঁধে যায়, তখন আমরা তাদের ক্ষেত্রে অ্যান্টিফসফোলিপিড টেস্ট করে থাকি। প্রথমে আমরা কিছু কমন রুটিন কিছু টেস্ট করি, অর্থাৎ দেখা যায় যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি, আমরা সব অনেকেই এই টেস্টটি সম্পর্কে আমাদের ধারণা আছে। সেই টেস্টে আমরা কিছু ধারণা পেতে পারি। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্লেটলেটটা কম থাকে, অন্যান্য আসলে বাকি কোষগুলো আসলে শুধুমাত্র অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের কারণে খুব একটা আক্রান্ত হয় না। এছাড়া রুটিন কিছু টেস্টের পর যেটা স্পেসিফিক টেস্ট, অর্থাৎ আমার ডায়াগনোসিস করার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি টেস্ট। এই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির মধ্যে আসলে 3 ধরনের অ্যান্টিবডি, অনেক ধরনের অ্যান্টিবডি আছে, কিন্তু ব্লাড টেস্টে আমরা মূলত 3 ধরনের অ্যান্টিবডি দেখি। তো সেই অ্যান্টিবডি গুলো আমরা টেস্ট করতে হবে, আবার যে কোনো একবার পজিটিভ হলে হবে না। যদি আমি ডায়াগনোসিস করতে চাই কনফার্ম ওয়েতে, সেক্ষেত্রে আসলে আমাকে 3 মাসের ব্যবধানে রোগীর 2 বার এই অ্যান্টিবডি গুলো পজিটিভ থাকতে হয়, সাথে ওনার ওই লক্ষণগুলো থাকতে হবে। তখন আমরা সেই রোগীকে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে আক্রান্ত হিসেবে লেবেল করতে পারবো। এবং তবে এক্ষেত্রে একটা দুঃখের বিষয় হচ্ছে যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির যে টেস্ট, যেটা আমি বললাম যে যেই টেস্টটা আমার মূলত লাগবে কনফার্ম ডায়াগনোসিসের জন্য, সেই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি টেস্টটা আসলে কিন্তু আমাদের দেশে এখনো সেইভাবে অ্যাভেলেবেল না। ঢাকা শহরে সব জায়গায় হয় না, সরকারি লেভেলে ওইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির বাইরে সবগুলো টেস্ট সরকারিভাবে হয় না। বেসরকারি বড় বড় হসপিটালগুলোতে হচ্ছে, ঢাকার বাইরে অল্প কিছু হসপিটালে, অবশ্যই সেটাও বেসরকারি ভাবে, যে ক্ষেত্রে আসলে এটা বেশ ব্যয়বহুল, মানে এই টেস্টটার খরচটাই বেশ ব্যয়বহুল। এই টেস্টটা আসলে এখন কিছু বছর আগে অবশ্য এই টেস্টগুলো বাইরে থেকে ব্লাড পাঠিয়ে করে আনতে হতো দেশের বাইরে থেকে, এখন আমাদের দেশে শুরু হচ্ছে। আশা করি হয়তো এই টেস্টটা আরো যদি আমরা সরকারিভাবে অন্তত বড় মেডিকেল কলেজগুলোতে অ্যাভেলেবেল করতে পারি, তাহলে আমাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। ধন্যবাদ ম্যাম। একটু চিকিৎসা প্রসঙ্গে জেনে নিব, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম রোগটির চিকিৎসা কিভাবে করা হয়? আচ্ছা, চিকিৎসাটা আসলে নির্ভর করবে রোগীর লক্ষণের উপর, অর্থাৎ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের হিসেবে আমরা যাকে ডায়াগনোসিস করলাম, উনি কোন লক্ষণ নিয়ে আসলে আমাদের কাছে এসেছিলেন। অর্থাৎ যদি ওনার ক্ষেত্রে, আমি প্রথমেই বলেছি যে এটা 2টা গ্রুপে ভাগ হয় লক্ষণগুলো, একটা হচ্ছে রক্ত জমাট বেঁধে যায় রক্তনালীতে, আরেকটা হচ্ছে প্রেগনেন্সি জটিলতা। যদি রক্ত জমাট বেঁধে যায় এবং আমরা যদি তার কারণ হিসেবে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি পজিটিভ পাই, অর্থাৎ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম হিসেবে তাকে ডায়াগনোসিস করি, সেক্ষেত্রে যেহেতু রক্ত জমাট বেঁধে গেল, আমাদেরকে রক্তটাকে পাতলা করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যে আমরা ওষুধগুলো ব্যবহার করি সেগুলো আসলে আমাদের রক্তটাকে লিকুইফাই করে। খুব কমনলি আমরা যেটা ওরাল ওষুধ হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে ওয়ারফেরিন নামে একটা ওষুধ, আর ইনজেক্টেবল অর্থাৎ ইনজেকশন হিসেবে আমরা হেপারিন এই নামের ওষুধটা আমরা ব্যবহার করি। তবে এই হেপারিন ইনজেকশনটা 2 ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে সরাসরি শিরা পথে দেওয়া যায়, আর আরেকটা হচ্ছে চামড়ার নিচে সাবকিউটেনিয়াস ইনজেকশন, যেটা আমরা বলি ইনসুলিন সিরিঞ্জের মতো, ইনসুলিনের মতো চামড়ার নিচে দেওয়া যায়। এই 2 ভাবে ইনজেকশন দেওয়া যায়। যাদের ক্ষেত্রে আসলে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গিয়েছিল, তাদের ক্ষেত্রে আমরা যদি বারবার হয়, সেক্ষেত্রে কিছু কিছু গ্রুপ আমরা আসলে সেই রোগীর বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর আমরা নির্ণয় করি যে কারো কারো ক্ষেত্রে আমাদের সারা জীবনই এই চিকিৎসাটি চালিয়ে যেতে হয়, আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় হয়তো সারা জীবন চিকিৎসা না চালালেও চলে। তবে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম পজিটিভ যদি আমরা পাই, তাহলে আসলে সেক্ষেত্রে বেশিরভাগই রোগীদের সারা জীবন চিকিৎসাটা চালিয়ে যেতে হয়, না হলে আবার ওনার রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি থাকে। তবে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যে ওষুধগুলো আমরা দিচ্ছি ওনাদেরকে সারা জীবন, সেই ক্ষেত্রে যেহেতু বললাম যে সেই ওষুধগুলো হচ্ছে আমাদের রক্ত যেটা জমাট বেঁধে গেল সেটাকে লিকুইড করছে, কিন্তু জমাট বাঁধা রক্তটাকে লিকুইড করতে গিয়ে ডোজটা যদি
অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বাভাবিক যেই রক্তনালীগুলোতে স্বাভাবিক রক্ত প্রবাহ ছিল সেগুলোতেও কিন্তু ব্লিডিং এর কারণ হয়ে যেতে পারে। অর্থাৎ যেই রোগী সারা জীবন এই চিকিৎসাটা বহন করবেন, উনি চুপচাপ বাড়িতে বসে ওষুধটা খেলে চলবে না। নির্দিষ্ট মেয়াদ পর পর উনাকে আবার কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে উনার ওষুধের ডোজটা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। আবার যেটা বলতে হয় যে এই টেস্টটাও আসলে অবশ্যই সেটা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি টেস্টের চাইতে বেশি অ্যাভেলেবল, তবে সব জায়গায় এখনো ওইভাবে অ্যাভেলেবল না। আর যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি জনিত জটিলতা হয় তাদের ক্ষেত্রে আসলে মূলত আমরা যেটা করি, কারো কারো ক্ষেত্রে অ্যাসপিরিন ব্যবহার করি। অ্যাসপিরিন একটা ওষুধ আছে, সেই অ্যাসপিরিনটা ব্যবহার করি। কারো কারো ক্ষেত্রে আমরা এই যে হেপারিন ব্যবহার করি। এবং এই হেপারিন ইনজেকশন যেটা বললাম যে আমরা যে চামড়া নিচে দেওয়া হয়, সেই ইনজেকশনটা যদি আমি কোনো রোগীর প্রেগনেন্সি লসের কারণ হিসেবে অ্যান্টিফসফোলিপিড পজিটিভ পাই, তাহলে আমাদের উনার টোটাল প্রেগনেন্সি পিরিয়ড উনাকে প্রতিদিন এই ইনজেকশনটা নিতে হবে। এটা আসলে রোগীদেরকে কনভিন্স করা খুব সহজ না, কারণ যেহেতু বললাম যে এই রোগটাই সম্পর্কে আসলে মানুষের সচেতনতা কম। কিছু বছর আগে হয়তো চিকিৎসকদের মাঝেও ওইভাবে সচেতনতাটা ছিল না। সেই ক্ষেত্রে রোগীদেরকে জিনিসটাকে বুঝিয়ে বলা যে ওনাদেরকে পুরো প্রেগনেন্সি পিরিয়ড এই চিকিৎসাটা নিতে হবে এবং বাচ্চা হয়ে যাবার পরও 6 সপ্তাহ পর্যন্ত এই চিকিৎসাটা চালিয়ে যেতে হবে। তবে তারপর হয়তো উনি পরবর্তীতে আবার যদি প্রেগনেন্ট হন তখন উনি এই ওষুধটি শুরু করবেন। মোটামুটি এই ওষুধের মাধ্যমে আসলে এই রোগের চিকিৎসাটা করা হয়ে থাকে। ধন্যবাদ ম্যাম। আমরা চিকিৎসা সম্পর্কে জেনে নিলাম দর্শক, এবং এই বিষয়টি আসলে পরিষ্কার হলো অধিকাংশ ক্ষেত্রেই তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় এবং অনেক ক্ষেত্রেই লাইফ লং ট্রিটমেন্ট, একটা জীবনভর একটা চিকিৎসার প্রয়োজন পড়ে। এবং এই অসুখটি আসলে বিভিন্ন ধরনের জটিলতা যেহেতু তৈরি করছে, আমাদের চিকিৎসাটা সময় মতো নেওয়া প্রয়োজন। ম্যাম, আমরা একটু জেনে নিব, যেহেতু একটি দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় এবং পরীক্ষা নিরীক্ষাও অনেক ক্ষেত্রে ব্যয়বহুল। ম্যাম, এই চিকিৎসাটা হয়তো অনেকেই পর্যাপ্ত সময় মতো নেন না, কিংবা কিছুদিন নেওয়ার পরে হয়তো ফলো আপে আসছেন না। সেক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে? ট্রিটমেন্ট ফেলিয়ারের কারণে কি কি জটিলতা হতে পারে? এটা আসলে আমি রোগের যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো যদি আমরা চিন্তা করি তাহলে এই বিষয়টা বোঝাটা সহজ হয়। যখন এই রোগীদের রক্তনালীতে রক্ত জমাট বাঁধে, তখন আসলে কিন্তু যেটা আমি বললাম হার্ট অ্যাটাক থেকে শুরু করে ব্রেইন স্ট্রোক, অর্থাৎ আমরা যে কমনলি যে জিনিসগুলো জানি যে কেন আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে, আমাদের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, সেই হার্টের ওই অংশটা রক্ত সাপ্লাই পাচ্ছে না। ব্রেইন স্ট্রোক কেন হচ্ছে, আমাদের ব্রেইনের যে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলের ভিতরে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, যখন সেই অংশটা ব্লাড সাপ্লাই পাচ্ছে না তখনই তো স্ট্রোক হচ্ছে। এবং এই যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, তারপর চোখের কিছু সমস্যা হয়, যদি চোখের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যায় অন্ধত্ব হতে পারে। এই ক্ষেত্রে আমরা যদি চিকিৎসাটা বন্ধ করে ফেলি, অর্থাৎ রক্ত জমাট বাঁধার সুযোগটা যদি আমার এই অ্যান্টিবডি গুলো পেয়ে যায়, সেক্ষেত্রে আসলে সেই অঙ্গটার স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। আর সেই অঙ্গটা যদি হয় ধরেন হার্ট, তখন তো হার্ট অ্যাটাকের যে জটিলতা সেই একই জটিলতা। সেই অঙ্গটা যদি হয় আমার ব্রেইন, অর্থাৎ যদি আমার ব্রেইন স্ট্রোক হয়, আর আমি যদি সেই স্ট্রোকের পেশেন্টটা যদি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের কারণে যদি ওনার স্ট্রোক হয়ে থাকে এবং উনি চিকিৎসা বন্ধ করে দেন, তাহলে রক্ত জমাট বেঁধে আমাদের ব্রেইনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। আর যদি সেই ব্রেইনের অংশটা হয় আমাদের জীবন যাপনের জন্য অত্যাবশ্যকীয় কোনো অংশ, তাহলে তো আসলে জীবনহানি হবে। ঠিক একই রকম ভাবে প্রেগনেন্সি সংক্রান্ত যে জটিলতাগুলো বললাম, দেখা যায় যে অনেক ক্ষেত্রে বারবার প্রেগনেন্সি লস হচ্ছে, কিন্তু অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম হয়তো উনার ক্ষেত্রে চিন্তা করা হয়নি এবং এই পরীক্ষা হয়তো করা হয়নি। দেখা যাচ্ছে যে উনি আসলে সাকসেসফুলি সন্তান ধারণ করতে পারছেন না। কিন্তু যখন চিকিৎসা আমরা শুরু করলাম, চিকিৎসা শুরু করার পরও যদি উনি মাঝপথে চিকিৎসাটা থামিয়ে দেন, তাহলে আসলে সেই জটিলতাটাই হবে। তবে আমাদের এই ক্ষেত্রে রোগীদেরকে আশ্বস্ত করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে যে এই চিকিৎসার কারণে উনার সন্তানের কোনো ক্ষতি হবে কিনা। যেটা সবার প্রেগনেন্সি পিরিয়ডে যে কোনো ওষুধ শুরু করলে আসলে
সেই মায়ের এমনকি উনাকে যে মেইন উনার জন্য যে অবস্টেট্রিশিয়ান যে গাইনোকোলজিস্ট চিকিৎসা করছেন উনাদেরও একটি মেইন কনসার্ন থাকে যে এই ক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা। এবং দেখা যায় যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের পেশেন্টরা যখন কনসিভ করেন এরপরে আসলে ওনাদের জন্য সমন্বিত চিকিৎসা প্রয়োজন, অর্থাৎ অবস্টেট্রিশিয়ান এবং রিউমাটোলজিস্ট দুই গ্রুপের সমন্বিত চিকিৎসার মাধ্যমে উনি একটি ওনার এই যে জটিলতাটা সেই জটিলতাটাকে কাটিয়ে উঠে উনি আসলে একদম সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দিতে সক্ষম। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে, আপনি আলোচনার শুরুতে বলছিলেন যে আসলে এটি একটি অটোইমিউন অসুখ এবং এক্ষেত্রে কারণটি জানা যায় না, তবে তারপরেও যদি প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা ম্যাম এই ব্যাপারটা একটু জেনে নিব, এবং সেই সাথে যারা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে আক্রান্ত আছেন সে সকল রোগীদের ক্ষেত্রে কি কি পরামর্শ দিতে চান ম্যাম সেই বিষয়টি একটু জেনে নিব। আসলে এই ক্ষেত্রে যে কোনো অটোইমিউন রোগগুলোর জন্যই যেহেতু এটা ইমিউন সিস্টেমের জটিলতা, আমরা রোগীদেরকে কিছু কমন উপদেশ দিয়ে থাকি। অর্থাৎ এই রোগটি ঠিক প্রতিরোধ করবার জন্য, মানে যার এই রোগটি হয়নি তিনি আসলে এমন কোনো পদক্ষেপ নিতে পারেন না যার মাধ্যমে উনি এই রোগটাকে আটকাতে পারেন। অর্থাৎ এই রোগটা হবার আগে আসলে আমাদের করবার সেই রকম কিছু থাকে না। তবে যে কোনো অটোইমিউন রোগের ক্ষেত্রেই বলা হয় যে একটি ব্যালেন্সড লাইফস্টাইল অর্থাৎ স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা আমাদের অটোইমিউন রোগগুলোকে অনেক ক্ষেত্রে কখনো কখনো বাধা দিতে পারে। সেক্ষেত্রে আসলে আমাদের স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, আমাদের চলাফেরা অর্থাৎ এক্সারসাইজ, স্মোকিং বন্ধ, ধূমপান পরিহার করা, এই ধরনের যে কমন আমরা স্বাস্থ্যসম্মত আমাদের জীবনযাপন পদ্ধতি বলতে আমরা যেগুলো বুঝি সেগুলোকে আসলে আমরা খুব এনকারেজ করি। আর অটোইমিউন রোগের রোগী যারা, অর্থাৎ শুধুমাত্র অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম না, আমরা সকল অটোইমিউন রোগের রোগীদেরকে কিছু কমন অ্যাডভাইস, কিছু কমন উপদেশ দিয়ে থাকি যেগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা হচ্ছে যেহেতু এই রোগগুলো সাধারণত দীর্ঘমেয়াদী বলা যায় যে আমরা ওনাদেরকে এভাবেই বলে থাকি যে রোগটাকে আপনি আপনার জীবনের সঙ্গী মনে করে চলতে হবে। অর্থাৎ আপনি রোগী এটা ভেবে আপনার দৈনন্দিন চলাফেরা জীবনযাপন যেন ব্যাহত না হয়। এবং এই যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম দেখা যাচ্ছে যে যখনই প্রেগনেন্সি জনিত জটিলতা যখনই আমি বলছি সেক্ষেত্রে আসলে কিন্তু সবাই আমাদের নারী রোগী, কিন্তু হয়তো অন্যান্য যে রক্ত জমাট বেঁধে যাওয়া সেক্ষেত্রে নারী পুরুষ উভয়ই আছেন। তবে ওভারঅল অটোইমিউন রোগগুলো মহিলাদের মধ্যে বেশ কিছু রোগী মহিলাদের মধ্যে বেশি হয়ে থাকে এবং সেক্ষেত্রে আমরা আসলে সেই রোগী সহ রোগীর পরিবারের সকল সদস্যকে আসলে আমাদেরকে কাউন্সিলিং করতে হয়। কারণ যদি ওনারা এই রোগের স্বাভাবিক যে চরিত্র সেটা সম্পর্কে ধারণা না থাকে এবং রোগটার চিকিৎসা করলে, সঠিক চিকিৎসা করলে যে উনি একজন স্বাভাবিক সুস্থ মানুষের মতোই উনার দৈনন্দিন সব কার্যক্রম চালিয়ে যেতে পারবেন, এই বিষয়টা যদি আমরা রোগী এবং রোগীর পরিবারের সদস্যদেরকে বুঝিয়ে বলতে না পারি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা আপনি একটু আগে বললেন যে কিছুদিন চিকিৎসা করার পর হয়তো ওনারা চিকিৎসাটা বাদ দিয়ে ফেলেন। কিন্তু এই জিনিসটা ওনাদেরকে বোঝানোটা খুব জরুরি যে এই রোগগুলোকে সঠিক চিকিৎসার মাধ্যমে রোগ সেরে যাবে না, কিন্তু রোগটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে আমরা স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে পারি। এবং এই রোগীদেরকে আমরা দৈনন্দিন কর্মক্ষম, স্বাভাবিক ঘরের কাজে কর্মক্ষম, এমনকি আমরা উনাদের নিজস্ব যেহেতু একটা সারা জীবনের উনার একটা অর্থ ব্যয়ের একটা ব্যাপার, অর্থাৎ উনাকে বারবার ডাক্তারের কাছে যেতে হবে, কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা বারবার করতে হবে, কিছু ওষুধ উনাকে সারা জীবন খেতে হবে। এ কারণে যেন উনি উনার পরিবারের বোঝা না হয়ে যান, উনি যেন সমাজের বোঝা না হয়ে যান, আমরা উনাকে উনার সাধ্যমতো যে কোনো একটা কাজে, অর্থাৎ অর্থ উপার্জন করতে পারেন এরকম কোনো একটা কাজে ওনাকে আমি নিয়োজিত হতে বলি। কারণ যখন একজন নিজের চিকিৎসার খরচটা যখন উনি বহন করতে পারবেন তখন আসলে উনি অনেক আত্মনির্ভরশীল হবেন এবং উনি খুব সহজভাবেই পরিবারের অন্যান্যদের সহযোগিতাও পাবেন। অর্থাৎ উপদেশের মধ্যে আসলে আমাদেরকে উনার রোগটা সম্পর্কে উনাকে সচেতন করা, চিকিৎসাটা সঠিকভাবে করলে যে উনি স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারবেন সেই বিষয়টা জানানো। এবং আমরা এই ক্ষেত্রে আসলে আমাদের অনেকগুলো গ্রুপ থাকে, কমন আমাদের কিছু গ্রুপ আছে রোগীদের, যেই গ্রুপগুলোতে ওই একই ধরনের রোগীরা ওনাদের কিছু দেখা যায় গ্যাদারিং, কিছু গেট টুগেদার, কিছু মিটিং হয় যেখানে ওনারা ওনাদের মতো রোগের আক্রান্ত আরো কিছু রোগীদের সাথে
একত্রে কথাবার্তা বলার সুযোগ পান, কিছু নেটওয়ার্কিং। বাংলাদেশে যদিও এই নেটওয়ার্কিং ব্যবস্থাটা এখনো খুবই অপ্রতুল, যেগুলো বাইরে খুব বেশি আছে। এই নেটওয়ার্কিং ব্যবস্থাগুলো অর্থাৎ বেশ রোগীদের, যেমন অ্যান্টিফসফোলিপিড গ্রুপ, লুপাস ফাউন্ডেশন আছে আমাদের এসএলই রোগীদের জন্য, এরকম কিছু কিছু থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কিছু কিছু ফাউন্ডেশন আছে যাদের কাজ হয়ে থাকে আসলে এই একই ধরনের রোগীদেরকে একত্র করা, যেন ওনারা একে অন্যকে আসলে সাহস যোগাতে পারেন এবং একে অন্যকে দেখে যেন সাহস পান যে উনিও সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার তাসকিয়া হক ম্যাম। আমরা অনেক কিছু জেনেছি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম সম্পর্কে, এবং এই অসুখটি সম্পর্কে যখন জানলাম, একটা বিষয় আসলে পরিষ্কার হয়েছে, এই অসুখটির সম্পর্কে সচেতনতার কোনো বিকল্প নেই। সুস্থ থাকতে গেলে যারা এই অসুখে আক্রান্ত আছেন তাদেরকে সচেতন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। দর্শক, আপনারা দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রুমাটোলজিস্ট, এবং আজ আমরা কথা বলেছি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম রোগ এবং চিকিৎসা নিয়ে। আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলেন ডাক্তার তাসকিয়া হক ম্যাম। ম্যামকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং ম্যামের উত্তরোত্তর সাফল্য এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। এবং দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদের দেখেছেন এবং আমাদের মন্তব্য করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, এবং পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাই। আমাদের আজকের সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসিড উপাসিড। আপনাদের সাথে সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। ধন্যবাদ সবাই। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.